হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের যে ফোর্থ পেপার মানে ফোর্থ যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি, এই অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কৌটিল্যের মণ্ডল তত্ত্ব। কৌটিল্য যে মণ্ডল তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন তার অর্থশাস্ত্রে, সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনার শেষে এই যে কোয়ালিটির অ্যান্সার, সেই অ্যান্সারটিও তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের ইতিহাস সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারের সাজেশন, সিলেবাস এবং কৌটিল্য বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব, এগুলি আমি ইতিমধ্যে আলোচনা করেছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিই। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি। এখানে প্রশ্নটা দেখো, অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত মণ্ডল তত্ত্ব, বা এটা অবলিক মানে অথবা একই জিনিস, মণ্ডল তত্ত্বের আরেক নাম প্রকৃতি মণ্ডল, বা আসতে পারে রাজমণ্ডল। যার নাম মণ্ডল তত্ত্ব তারই নাম প্রকৃতি মণ্ডল, তারই নাম রাজমণ্ডল। তো এটাকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন? অর্থশাস্ত্র গ্রন্থে, কৌটিল্যের লেখা এই অর্থশাস্ত্র গ্রন্থ ডক্টর শ্যাম শাস্ত্রী 1905 সালে নেপালের রাজদরবার বা রাজকোষা মানে যে গ্রন্থাগার সেখান থেকে আবিষ্কার করেন। এবং যদিও ডক্টর উইন্টার নিডস এবং এল বাসাম বিরোধিতা করেছেন এই বক্তব্যের যে কৌটিল্য অর্থশাস্ত্র লেখেননি, তবে ভারতের বেশিরভাগ ঐতিহাসিকরা স্বীকার করে নিয়েছেন যে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত একই ব্যক্তি। এই তিনটি নাম আলাদা আলাদা হলেও কিন্তু একই ব্যক্তি। এই ব্যক্তি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় প্রধানমন্ত্রী এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা। তার সহায়তায় অর্থাৎ কৌটিল্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মগধে নন্দবংশকে হটিয়ে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন এবং রাজকার্য পরিচালনা করেন। এই প্রধানমন্ত্রী কৌটিল্য তিনি এই অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছিলেন এবং এই গ্রন্থ থেকে মৌর্য যুগের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সবকিছু জানা যায়। বিশেষ করে একজন রাজার কি কি কর্তব্য, বা রাজা কোন কাজটি করবেন কোন কাজটি করবেন না, রাষ্ট্র শাসন করবেন কিভাবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, এই সমস্ত দিক তিনি আলোচনা করেছেন অর্থশাস্ত্র গ্রন্থে। এবং সেই আলোচনার ভিতরে তিনি একটা তত্ত্ব তুলে ধরেছেন, সেটি হচ্ছে মণ্ডল তত্ত্ব। এর আগে আমরা সপ্তাঙ্গ তত্ত্বে দেখেছি যে রাষ্ট্রের 7টি অঙ্গ আছে, যে 7টি অঙ্গের সাহায্যে রাষ্ট্র পরিচালিত হয়। যেমন প্রথমে রয়েছেন স্বামী, তারপরে অমাত্য বা মন্ত্রী, তারপর জনপদ, তারপরে রয়েছে পুর, দণ্ড, কোষ এবং শেষে রয়েছে মিত্র। মিত্র অর্থাৎ বন্ধু, রাষ্ট্রের বন্ধুর প্রয়োজন। এই বন্ধু বা মিত্র নির্ণয় করার ক্ষেত্রে খুব সাবধানে করতে হয় এবং এই বন্ধু নির্ণয় করার ক্ষেত্রে কৌটিল্য এই মণ্ডল তত্ত্বটি খাড়া করেছে। কৌটিল্যের তত্ত্ব অনুযায়ী যিনি প্রতিবেশী তিনি হচ্ছেন শত্রু, আর প্রতিবেশীর প্রতিবেশী যিনি তিনি হচ্ছেন মিত্র। এবং এই দৃষ্টিভঙ্গিতে একটি রাষ্ট্রের বিদেশ নীতি নির্ধারণ করতে হবে, পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে হবে এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। প্রতিবেশী যে রাষ্ট্রটি রয়েছে সেটি স্বাভাবিক শত্রু রাষ্ট্র, তারপরে যে রাষ্ট্রটি রয়েছে সেটি স্বাভাবিক মিত্র রাষ্ট্র। এই দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র পরিচালনা করতে। এবং বর্তমানেও ভারতবর্ষে কৌটিল্য 2000 বছর আগে এই মণ্ডল তত্ত্বের কথা বলে গেছে। বর্তমান ভারতেও কিন্তু যে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি ভারতবর্ষের, স্বাধীন ভারতে, সেটি এই কৌটিল্যের নীতি অনুযায়ী অর্থাৎ এই মণ্ডল তত্ত্ব অনুযায়ী কিন্তু পরিচালিত হচ্ছে। তাই আজ 2000 বছর পরেও ভারতবর্ষে কৌটিল্য প্রাসঙ্গিক। একেবারে ভারতবর্ষের শ্রেষ্ঠ কূটনীতিবিদ বলা যায় কৌটিল্য বা কৌটিল্যকে। স্বাভাবিক কয়েকটা জিনিসের উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন ভারতের উত্তরে রয়েছে
চীন। চীন ভারতের একটা শত্রু দেশ। চীনের ওপরে রয়েছে, মানে চীনের পরে রয়েছে রাশিয়া। রাশিয়া কিন্তু ভারতের মিত্র দেশ। আবার চীনের পাশে রয়েছে রাশিয়া, তাই চীনের সাথে আবার রাশিয়ার কিন্তু শত্রুতার সম্পর্ক। ঠিক পশ্চিম দিকে যদি দেখি, পাকিস্তান ভারতবর্ষের পরেই রয়েছে। পাকিস্তান যেহেতু প্রতিবেশী তাই শত্রু। পাকিস্তানের প্রতিবেশীকে আফগানিস্তান, ভারতের আবার মিত্র। মানে প্রতিবেশীর প্রতিবেশী, অর্থাৎ পাকিস্তানের প্রতিবেশীকে আফগানিস্তান, সে আবার ভারতের কিন্তু মিত্র রাষ্ট্র। ঠিক এইভাবে দেশের মিত্র বা বন্ধু রাষ্ট্র ঠিক করতে হবে এবং শত্রু রাষ্ট্রকে ঘিরে ফেলতে হবে। একটা শত্রু রাষ্ট্র মানে প্রতিবেশী যে রাষ্ট্র সেটি শত্রু রাষ্ট্র, তারপরে যে রাষ্ট্রগুলো রয়েছে সেটা মিত্র। তাহলে মিত্র রাষ্ট্র দিয়ে ওই শত্রু রাষ্ট্রকে ঘিরে ফেলতে হবে। এটাই মণ্ডল তত্ত্ব। মণ্ডল মানে এখানে তাকে আবদ্ধ করে ফেলা, তাকে একটা সার্কিটের মধ্যে আবদ্ধ করে ফেলা, এটাই হচ্ছে কিন্তু মণ্ডল তত্ত্ব। এবং এই মণ্ডল তত্ত্ব আলোচনা করতে গিয়ে কৌটিল্য 12 জন রাজার কথা বলেছেন, 12 ধরনের মিত্রতার কথা বলেছেন, অর্থাৎ 12 জন রাজার কথা বলেছেন। এখানে 12 জন রাজার মধ্যে প্রথমে যিনি রয়েছেন, মানে 12 জন রাজার মধ্যে আবার অনেকগুলো ভাগ করা রয়েছে। যেমন সম্মুখ ভাগের কিছু মিত্র, একটা রাজ্য তার সম্মুখ মানে সামনের দিকে যেসব রাজ্যগুলো রয়েছে সেক্ষেত্রে তিনি একটা নীতি নেবেন। তার পশ্চাৎ ভূমিতে অর্থাৎ পিছন দিকে যে রাজ্যগুলো রয়েছে সেক্ষেত্রে একরকম নীতি নেবেন। মধ্যবর্তী যেসব রাজ্যগুলো রয়েছে সেক্ষেত্রে একটা নীতি নেবেন। এবং যারা উদাসীন মানে যারা অনেক দূরবর্তী রাজ্য, যারা উদাসীন এই রাজ্য সম্পর্কে, সেক্ষেত্রে একরকম নীতি নেবেন। অর্থাৎ 12 জন রাজাকে তিনি আবার 4টি ভাগে ভাগ করেছেন, সম্মুখ, পশ্চাৎ, মধ্যবর্তী এবং উদাসীন। তা প্রথমে আমরা দেখে নেব সম্মুখ ভাগ, অর্থাৎ একটি রাজ্যের সামনের দিকের যেসব রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করার কথা বলেছেন মণ্ডল তত্ত্বে কৌটিল্য। তা এই সম্মুখ ভাগের রাজ্যে প্রথমে যে রাজ্যটা আছে, 1 নম্বরে প্রথমে যেটা রয়েছে, সেই রাজ্যের রাজাকে বলা হচ্ছে বিজিগীষু। বিজিগীষু মানে এখানে কেন্দ্রীয় কর্তৃত্বের কথা বলা হচ্ছে, অর্থাৎ রাজমণ্ডল, যেটা রাজমণ্ডলের কথা এখানে বলছি, মানে মণ্ডল তত্ত্বের যে মেন কেন্দ্রবিন্দুতে যে রাজ্যটি রয়েছে, যাকে ঘিরে এই সমস্ত কর্মকাণ্ড, সেই রাজ্যটির নাম হচ্ছে বিজিগীষু। যেমন বলা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজ্য, মৌর্য রাজ্য বা মৌর্য সাম্রাজ্য, যার হয়ে কৌটিল্য এতগুলো তত্ত্ব খাড়া করেছেন, তা সেই চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজ্য রয়েছে, মৌর্য রাজ্য বা মৌর্য সাম্রাজ্য, এই সাম্রাজ্যকে বলা হচ্ছে বিজিগীষু। এবং এই রাজ্যটি সমস্ত কর্তৃত্বের উৎস এবং এই রাজ্যের কাজ থাকবে সাম্রাজ্যকে বাড়ানো, অর্থাৎ তিনি রাজ্য অধিকার করার একটা ইচ্ছা তার মধ্যে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে তার যে আধিপত্য বিস্তার করার একটা ইচ্ছা এই বিজিগীষু রাজার থাকবে। অর্থাৎ এই যে মণ্ডল তত্ত্ব বা প্রকৃতি মণ্ডল বা রাজমণ্ডলের কেন্দ্রবিন্দুতে যে রাজ্যটি রয়েছে সে হচ্ছে বিজিগীষু। ধরলাম যে এই রাজ্যটির নাম হচ্ছে বিজিগীষু, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য, এটি বিজিগীষু। এর যেহেতু সম্মুখ ভাগের কথা আমরা বলছি, সম্মুখ ভাগে যে রাজ্যটি রয়েছে, প্রথমে কি বলেছি যে প্রতিবেশী যে রাজ্য সে শত্রু রাজ্য, তাই এই রাজ্যটি হবে ওরি। ওরি, ওরি অর্থাৎ শত্রু। এই রাজ্যটি হচ্ছে ওরি রাজ্য, মানে বিজিগীষু রাজ্যের একেবারে সামনে যে রাজ্যটি রয়েছে সেই রাজ্যটি তার ওরি রাজ্য বা শত্রু রাজ্য। এরপরে দেখো রয়েছে ওরি রাজ্যের পরেও আরেকটি রাজ্য রয়েছে, এই রাজ্যটি তাহলে কি রাজ্য হবে? ওরি মিত্র রাজ্য। এটি হবে ওরি মিত্র, অর্থাৎ বিজিগীষু রাজ্যের সামনে যে রাজ্য সেটি ওরি রাজ্য, শত্রু রাজ্য,
তারপরে যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে মিত্র রাজ্য, ওরি মিত্র রাজ্য। এই রাজ্যটি কোথায় আছে? ওরি রাজ্যের পরে। ওরি মানে শত্রু, শত্রু রাজ্যের পরে যে রাজ্য সেটি হচ্ছে বিজিগিষু রাজ্যের মিত্র রাজ্য। এরপরে দেখো যেটা রয়েছে, এরপরে যে রাজ্যটি রয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে মিত্র রাজ্য। মিত্র রাজ্য কার মিত্র? ওরি রাজ্যের মিত্র, যেহেতু ওরি রাজ্যের প্রতিবেশী তাই এটি ওরি রাজ্যের মিত্র। এই রাজ্যটি কোথায় রয়েছে? ওরি মিত্রের পরে। প্রথমে রয়েছে বিজিগিষু, তারপরে রয়েছে ওরি মানে তার শত্রু দেশ, তারপরে রয়েছে ওরি মিত্র অর্থাৎ বিজিগিষু রাজ্যের মিত্র রাজ্য, তারপরে রয়েছে আর যে রাজ্য সেটি হচ্ছে মিত্র রাজ্য। মিত্র রাজ্য কার মিত্র? ওরির মিত্র, মানে বিজিগিষু রাজ্যের যে শত্রু ওরি তার মিত্র যে রাজ্য সেটি হচ্ছে মিত্র রাজ্য। এরপরে দেখো রয়েছে ওরি মিত্র। ওরি মিত্র, ওরি মিত্রটা কার? ওরি মিত্র দেখো শত্রু যে রাজ্য বিজিগিষু রাজ্যের যে যিনি শত্রু প্রতিবেশী সে ওরি, তার কিন্তু মিত্র হচ্ছে ওরি মিত্র রাজ্য। এটি মিত্র রাজ্যের পরে রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটি হচ্ছে মিত্র মিত্র। মিত্র মিত্র, মিত্র মিত্র কোথায় আছে? ওরি মিত্রের পরে যে রাজ্য রয়েছে সেটি হচ্ছে মিত্র মিত্র। এরপরে যে রয়েছে যে রাজ্য সেটি হচ্ছে ওরি মিত্র মিত্র। ওরি মিত্র মিত্র। এইভাবে রাজ্যের শত্রু মিত্র নির্ধারণ করার কথা বলেছেন কৌটিল্য। তাহলে বিজিগিষু রাজ্যের পরে রয়েছে ওরি অর্থাৎ একেবারে সামনে যে রাজ্য শত্রু রাজ্য, তারপরে রয়েছে যে রাজ্য সেটি মিত্র রাজ্য, ওরি মিত্র রাজ্য। তারপরে রয়েছে কোন রাজ্য? মিত্র রাজ্য, সেটি রয়েছে ওরি মিত্রের পরে। তারপরে রয়েছে ওরি মিত্র রাজ্য, সেটি মিত্র রাজ্যের পরে। তারপরে রয়েছে মিত্র মিত্র রাজ্য, যেটি ওরি মিত্রের পরে। তারপরে রয়েছে ওরি মিত্র মিত্র রাজ্য, যেটি মিত্র মিত্র রাজ্যের পরে। এইভাবে যেহেতু এখানে মনে রাখতে হবে প্রতিবেশী যে রাজ্য সেটি মিত্র রাজ্য, প্রতিবেশী যে রাজ্য সেটি শত্রু রাজ্য, আর প্রতিবেশীর প্রতিবেশী যে রাজ্য সেটি হচ্ছে মিত্র রাজ্য। সেইভাবে কিন্তু একে মেনটেন করার কথা বা নিয়ন্ত্রণ করার কথা বা এটাকে পরিচালনা করার কথা বলেছেন কৌটিল্য। এটা গেল সম্মুখ ভাগ। ঠিক একই ফরম্যাটে বা একই সিস্টেমে আমরা পশ্চাৎ ভাগটা দেখব। পশ্চাৎ ভাগে রয়েছে যেমন যে এখানে যদি আমরা দেখি যে বিজিগিষু রাজ্য, এটা বিজিগিষু রাজ্য মানে মূল যে সেন্ট্রাল বা কেন্দ্রীয় যে রাজ্য সেটি। এর পশ্চাৎ ভাগে যে রাজ্যটি রয়েছে সেটি রয়েছে পাশনিগ্রাহ। পাশনি কথার মানে হচ্ছে পশ্চাতে, অর্থাৎ বিজিগিষু রাজ্যের পশ্চাতে যে রাজ্যটি রয়েছে সেটি হচ্ছে পাশনিগ্রাহ। এবং এই রাজ্য যেহেতু শত্রু রাজ্য তাই প্রাচীনকালে এই শত্রু রাজ্যের সাথে কিন্তু বারবার যুদ্ধ হতো। এটা এটা ওরি রাজ্য বা শত্রু রাজ্য। এর পরে যে রাজ্যটি রয়েছে পাশনিগ্রাহের পরে সেই রাজ্যকে বলা হচ্ছে আরকন্দ। এটা পাশনি, এটা আরকন্দ। আরকন্দ মানে প্রতিবেশীর প্রতিবেশী অর্থাৎ এটি মিত্র রাজ্য। এটি কোথায় আছে? পাশনিগ্রাহের রাজ্যের পরবর্তীতে রয়েছে, তার পশ্চাতে রয়েছে। বিজিগিষু রাজ্যের পরে রয়েছে পাশনিগ্রাহ শত্রু রাজ্য, তারপরে রয়েছে আরকন্দ যেটি মিত্র রাজ্য, তারপরে যেটা রয়েছে পাশনিগ্রাহ সার। পাশনিগ্রাহ সার, পাশনিগ্রাহ সারটি দেখো এটি কিন্তু পাশনি রাজ্যের মিত্র কিন্তু আরকন্দ রাজ্যের শত্রু। অর্থাৎ যেহেতু আরকন্দ রাজ্যের শত্রু তাই বিজিগিষু রাজ্যেরও শত্রু। বিজিগিষু একদম সেন্ট্রালে রয়েছে বিজিগিষু। বিজিগিষু রাজ্যের মিত্র আর বিজিগিষু রাজ্যের শত্রু পাশনিগ্রাহ। তারপর পাশনিগ্রাহ রাজ্যের মিত্র পাশনিগ্রাহ সার। যেহেতু পাশনি আর পাশনিগ্রাহ সার দুটি রাজ্যই কিন্তু বিজিগিষু রাজ্য এবং আরকন্দ রাজ্যের শত্রু রাজ্য। এরপরে দেখো রয়েছে আরকন্দ সার। আরেকটি রাজ্য আছে সেটি হচ্ছে আরকন্দ সার। আরকন্দ সার আবার বিজিগিষু রাজ্যের যে মিত্র আরকন্দ
তার মিত্র আর্কন্দসার, অর্থাৎ এটিও কিন্তু বিজিগিষু রাজ্যের মিত্র। এইভাবে এই ছক অনুযায়ী মানে একেবারে প্রতিবেশী শত্রু, তারপর প্রতিবেশী মিত্র, তার প্রতিবেশী শত্রু, তার প্রতিবেশী মিত্র, ঠিক এইভাবে চেন ওয়াইজ পরপর এই সিস্টেমটাকে বুঝতে হবে। এরপরে দেখো রয়েছে, মানে এটা বললাম পশ্চাতে, এর আগে বলেছি সম্মুখে, এবার রয়েছে মধ্যমা বা মধ্যবর্তী। মধ্যমা কথাটির অর্থ মাঝখানে অবস্থিত। মাঝখানে বলতে এখানে যে বিজিগিষু রাজ্যের সম্মুখে যে রাজ্য রয়েছে অরি রাজ্য, বা পশ্চাতে যে রাজ্য রয়েছে পাশনিগ্রাহ, এই তিনটি রাজ্য তো একেবারে খুবই কাছাকাছি। বিজিগিষু, নিচে পাশনিগ্রাহ, উপরে রয়েছে অরি রাজ্য। এই রাজ্যগুলোর একেবারে নিকটে অবস্থিত যদি কোনো রাজ্য থাকে তখন তাকে বলা হয় মধ্যবর্তী রাজ্য। এই রাজ্যগুলো কিন্তু নিরপেক্ষ থাকে, যুদ্ধের সময়, শান্তির সময় এরা নিরপেক্ষ থাকে। এরপরে যেটা রয়েছে একদম শেষ 4 নম্বর ভাগ, উদাসীন। এই উদাসীন রাজারা অনেক দূরে অবস্থিত কিন্তু এরা শক্তিশালী। এরা মানে এই উদাসীন রাজারা যদি মনে করে তাহলে কিন্তু এই বিজিগিষু বা পাশনিগ্রাহ বা অরি রাজ্য এদেরকে কিন্তু দমন করতে পারে, এদেরকে পরাজিত করতে পারে, কিন্তু তারা করে না। তারা উদাসীন থাকে এদের ব্যাপারে এবং তারা অনেক দূরবর্তী স্থানে অবস্থান করে। তো এই কিন্তু 12টি রাজ্যের কথা বললাম, যেখানে প্রথমে রয়েছে বিজিগিষু রাজা, তারপরে রয়েছে অরি রাজা, তারপরে রয়েছে মিত্র রাজা, তারপরে রয়েছে অরি মিত্র রাজা, তারপরে মিত্র মিত্র, তারপর অরি মিত্র মিত্র। আর পশ্চাৎ ভাগে কি রয়েছে? পাশনিগ্রাহ, তারপরে রয়েছে আর্কন্দ, তারপর পাশনিগ্রাহ সার, আর্কন্দ গ্রাহ সার। তাহলে 6 আর 4 10টি রাজা হয়ে গেল। আর মধ্যমাতে একজন 11, আর উদাসীন রাজা একজন, মোট 12। এই 12 জন রাজাকে নিয়েই হচ্ছে এই মণ্ডল তত্ত্ব। তবে এখানে শুধু একটা জিনিসই তোমরা মাথায় রাখবে, তাহলে ছকটা বুঝতে পারবে। সেটি হচ্ছে যে যিনি প্রতিবেশী তিনি কিন্তু শত্রু, আর প্রতিবেশীর পরে যে রাজ্য সেটি মিত্র। ঠিক একইভাবে পরপর ওইভাবেই কিন্তু চলতে থাকবে। প্রতিবেশী হচ্ছে শত্রু, প্রতিবেশীর প্রতিবেশী হচ্ছে মিত্র। এইভাবে মণ্ডল তত্ত্বের কথা বলেছেন এবং যিনি শত্রু রাজ্য তাকে ঘিরে ফেলার কথা বলেছেন এইভাবে মিত্র রাজ্যকে দিয়ে। কৌটিল্যের মণ্ডল তত্ত্বের মূল বিষয়বস্তু এটাই। এবং এই যে 12 জন রাজা, এই 12 জন রাজার যে আবার 4টি ভাগ, সম্মুখ ভাগের রাজা, পশ্চাৎ ভাগের রাজা, মধ্যমা এবং উদাসীন, এই 4টি ভাগ দেখাতে হবে। এবং এই 4টি ভাগের ভিতরে প্রথম ভাগ যেটা সম্মুখ ভাগের 6 জন রাজা, পশ্চাৎ ভাগের 4 জন রাজা, এনারা কোন কোন ক্যাটাগরিতে কে আছে এবং কার অবস্থান কোন জায়গায়, কে মিত্র কে শত্রু, এগুলোকে উল্লেখ করে এর অ্যান্সার রেডি করতে হবে। এর যে এটি তোমাদের 4 বা 3 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমি এর উত্তর নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ইউনিট 4, মানে সেকেন্ড সেমিস্টারের জন্য প্রথম অধ্যায়, মানে এটা চতুর্থ অধ্যায় হবে, ইউনিট 4। কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্বের অর্থাৎ প্রকৃতি মণ্ডল বা রাজমণ্ডলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। মার্কস 4 অথবা 3। তা প্রথমে মণ্ডল তত্ত্ব দিয়ে একটা পয়েন্ট করবে এবং মণ্ডল তত্ত্ব কাকে বলে তার উপরে একটা 2 লাইন লিখবে। কৌটিল্যের বিদেশ নীতি বা কূটনীতির ধারণা গড়ে উঠেছে যে তত্ত্বকে কেন্দ্র করে, তা হলো মণ্ডল তত্ত্ব বা প্রকৃতি মণ্ডল তত্ত্ব বা রাজমণ্ডল তত্ত্ব। এই তত্ত্বে 12 জন রাজার অবস্থান দেখা যায়। প্রথমে রয়েছে দেখো সম্মুখ ভাগ। সম্মুখ ভাগে কোন কোন রাজার অবস্থান দেখো। প্রথমে যে রয়েছে বিজিগিষু। রাজমণ্ডলের কেন্দ্রস্থলে অবস্থিত রাজ্যের রাজা হলেন বিজিগিষু। এই রাজা হলেন সমস্ত কর্তৃত্বের উৎস, যিনি অন্য রাজাদের উপর আধিপত্য বিস্তারে ইচ্ছুক। এরপরে 2 অরি। অরি অর্থাৎ বিজিগিষু রাজার সামনের ভাগের শেষ প্রান্তের রাজা হলেন অরি বা শত্রু, এনিমি। অতীতকালে অরি রাজ্যের রাজার সঙ্গে যুদ্ধ বেশি হতো। 3 মিত্র। অরি রাজ্যের সামনের ভাগে অবস্থিত রাজ্যের রাজাই ছিলেন মিত্র। এই রাজা ছিলেন বিজিগিষু রাজার মিত্র ও অরির শত্রু। 4 অরি মিত্র। মিত্র রাজার রাজ্যের সামনের দিকে অবস্থিত রাজ্যটির রাজা হলেন অরি মিত্র, ইনি হলেন শত্রুর মিত্র। 5 মিত্র মিত্র।
ওরি মিত্র রাজ্যের সীমান্তবর্তী রাজা হলেন মিত্র, ইনি মিত্র রাজার মিত্র এবং স্বাভাবিক বন্ধু, অর্থাৎ স্বাভাবিক বন্ধু। দেখো 6, ওরি মিত্র রাজার সীমান্তবর্তী রাজা হলেন ওরি মিত্র, ইনি ওরি মিত্রের স্বাভাবিক বন্ধু, ইনি বিজিগিষু রাজা এবং মিত্রর শত্রু বা ওরি। এবার দেখো 2 নম্বর যে ভাগটা রয়েছে পশ্চাৎ ভাগ। আগে আমরা সম্মুখ ভাগ দেখলাম যেখানে 6 জন রাজার পরিচয় পেলাম, এবার পশ্চাৎ ভাগে 4 জন রাজা রয়েছেন। পাশনিগ্রাহ প্রথম যিনি আছেন, পাশনি শব্দের অর্থ পশ্চাৎভূমি। বিজিগিষু রাজার ঠিক পশ্চাৎ প্রান্তের রাজ্যের রাজা হলেন পাশনিগ্রাহ, ইনি বিজিগিষু রাজার শত্রু বা ওরি। 2, আর্কন্দ, পাশনিগ্রাহ রাজ্যের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন আর্কন্দ, ইনি পাশনিগ্রাহীর স্বাভাবিক শত্রু এবং বিজিগিষুর একান্ত স্বাভাবিক মিত্র। এরপরে দেখো 3, পাশনিগ্রাহাসার, আর্কন্দের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন পাশনিগ্রাহসার, ইনি আর্কন্দ এবং বিজিগিষুর স্বাভাবিক শত্রু কিন্তু পাশনিগ্রাহের স্বাভাবিক মিত্র। 4, আর্কন্দসার, পাশনিগ্রাহাসারের ঠিক পশ্চাৎবর্তী রাজ্যের রাজা হলেন আর্কন্দসার, ইনি বিজিগিষু ও আর্কন্দের মিত্র কিন্তু পাশনিগ্রাহ ও পাশনিগ্রাহাসারের স্বাভাবিক শত্রু। এরপরে দেখো তৃতীয় যে ভাগটি আছে মধ্যম শব্দের অর্থ হলো মাঝখানে অবস্থানকারী। বিজিগিষু ও ওরি এই 2 রাজার নিকটবর্তী রাজ্যের রাজা হলেন মধ্যম, ইনি বিজিগিষু ও ওরি উভয়ের মধ্যেকার শান্তি ও যুদ্ধের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেন। এবং শেষ যে ভাগটি রয়েছে দেখো 4, উদাসীন, বিজিগিষু ওরি ও মধ্যম রাজার রাজ্যগুলি থেকে দূরে অবস্থানকারী রাজ্যের রাজা হলেন উদাসীন, ইনি অত্যাধিক বলবান রাজা, ইনি বিজিগিষু ওরি ও মধ্যম রাজাদের মধ্যেকার শান্তি বা যুদ্ধের ক্ষেত্রে সাহায্য বা প্রতিরোধে অক্ষম। এবার দেখো একটা পয়েন্ট আছে, মণ্ডল তত্ত্বের গুরুত্বটা কি। আধুনিক বিশ্বের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে মণ্ডল তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 1, 2, বন্ধু ও শত্রু রাষ্ট্র নির্ধারণে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব স্পষ্ট ধারণা দেয়। 3, মণ্ডল তত্ত্ব থেকে ক্ষমতার ভারসাম্য তত্ত্বের আভাস মেলে। 4, কোনো একটি দেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ বা বিদেশ নীতি সম্পর্ক স্থাপনের ব্যাপারে এই তত্ত্ব সাহায্য করতে পারে। 5, মণ্ডল তত্ত্ব জোটবদ্ধ রাজনীতি ধারণা দেয়, যার নিদর্শন আমরা দেখতে পাই আমাদের দেশ সহ বিশিষ্ট রাজনীতিতেও। এরপরে দেখো মন্তব্য রয়েছে 3 লাইনের। আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে এই তত্ত্বের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। ভাবতে অবাক লাগে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে কৌটিল্য যে তত্ত্বের উদ্ভাবন করেছিলেন আজও তা প্রাসঙ্গিক। এই ছিল কৌটিল্যের মণ্ডল তত্ত্বের উপরে 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।